একদিনে পাহাড়, ঝর্ণা, সমুদ্র দেখা সম্ভব? হ্যাঁ, চাইলেই সম্ভব। পকেটে অল্প কিছু টাকা আর মনের মধ্যে ইচ্ছাশক্তি থাকলে সবই সম্ভব। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে কম খরচে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়, খোয়াছড়া ঝর্ণা, গলিয়াখালী সমুদ্র সৈকত একদিনে ঘুরে দেখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভ্রমণ গল্পটি শুরু করি। আমাদের ভ্রমণ শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। 11:45-এ চট্টগ্রাম মেল ট্রেনে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হব। কয়েকজন ভাই তারা গান গাচ্ছিল, সেটা অনেকেই আনন্দের সাথে উপভোগ করছিল। দেখতে দেখতেই চলে আসি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। তারপর দিকে ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেনটি লাকসাম রেলওয়ে স্টেশনে রয়েছে। মাত্র ভোরের আলো ফুটলো। এই সুন্দর সকাল দেখতে দেখতে এগোচ্ছি আমরা। অল্প কিছু সময় পর পূর্বের আকাশে সূর্যের দেখা মিলল, লাল রক্তিম সূর্য। আমরাও গন্তব্যের ঠিক অনেকটা কাছে চলে আসছি, আর অল্প কিছু দূর পরেই সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যে। এখন সকাল 7টা বাজে। আমরা রয়েছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। এখন সীতাকুণ্ড বাজারে যেয়ে সকালের নাস্তাটুকু সেরে ফেলব। আমরা সবাই সকালের নাস্তাটি সেরে নিলাম একটি হোটেল থেকে। নাস্তা করে সীতাকুণ্ড বাজার থেকে একটি অটো নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যাব। রিক্সা থেকে নেমে পড়লাম। এখন পাহাড়ের উপর উঠব এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। উপরে ওঠার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আজকে রোদের প্রবণতা ছিল অনেক বেশি। সাধারণত এই পাহাড়ের চূড়ায় যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। উপরে ওঠার আগে অবশ্যই আপনারা সাথে করে পানি নেবেন, কারণ উপরে পানি বা ফল যেটাই কিনতে চান নিচ থেকে প্রায় দ্বিগুণেরও বেশি টাকা দিয়ে তা কিনতে হবে, তাই নিচ থেকে কিনে নেওয়া যায় ভালো। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও রহস্যময় তীর্থস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 থেকে 1300 ফুট উঁচু এই পাহাড় শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয়, হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত পবিত্র একটি স্থান। এই পাহাড়টিতে ওঠার রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ, মোটেও সহজ নেই রাস্তাগুলো। এখন রয়েছে প্রথম ভিউ পয়েন্টে, আর একটু এগোলে আমরা প্রথম মন্দিরের কাছে চলে যাব। পাহাড়টির প্রথম ধাপটি আমরা পেরিয়ে আসছি। এখন রয়েছে প্রথম মন্দিরটিতে। এখান থেকে আরো অনেক দূর পথ যেতে হয়। এই খাড়া রাস্তা দিয়ে আমরা উপরে চলে যাব। এটি প্রধান চন্দ্রনাথ মন্দির। পুরাণ অনুযায়ী সত্যযুগের রাজা দক্ষের সঙ্গে সমিতা দেহ ত্যাগ করলে মহাদেবের শিব তার মৃতদেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয় নৃত্য। তখন বিশ্বদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি অংশে বিভক্ত করেন। বিশ্বাস করা হয় সেই 51 শক্তিপীঠের একটি হলো এই সীতাকুণ্ড, যেখানে সতীর বাম হাত পড়েছিল। আর সেই কারণেই চন্দ্রনাথ মন্দির আজও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। অনেকের মতে এই পাহাড়
হিমালয়ের বিচ্ছিন্ন পূর্বাঞ্চলীয় অংশ। হিমালয় থেকে শুরু হয়ে ভারতের আসাম ত্রিপুরা অতিক্রম করে এই পাহাড় শ্রেণী এসে মিশেছে চট্টগ্রামে। এখন রয়েছে পাহাড়টির সর্বোচ্চ চূড়ায় চন্দ্রনাথ মন্দিরের ঠিক পাশে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতেই চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত। এই জায়গায় প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করে থাকেন। কেউ আসে তীর্থে, আর কেউ আসে এই প্রকৃতিকে উপভোগ করার জন্য। আমরাও ঠিক এর ব্যতিক্রমী কেউ নয়। আমরাও চলে আসছি প্রকৃতির টানে এই পাহাড়ে। উপর থেকে চারিপাশটা অসম্ভব সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটি ভ্রমণ না করলে বোঝা যায় না। সেজন্য বেরিয়ে পড়ুন ভ্রমণে, আল্লাহর সৃষ্টিকে উপভোগ করুন। এই পাহাড়টি ঘুরে দেখে এখন আমরা চলে যাচ্ছি নিচে। নিচে যাওয়ার জন্য আরেকটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটি দিয়ে আমরা নিচে যাচ্ছি। এই পাহাড়টিতে ওঠার জন্য মূলত দুটি রাস্তা রয়েছে, একটি দিয়ে সবাই ওঠে আর আরেকটি দিয়ে সবাই নেমে যায়। নিচে যাওয়ার সময় আমরা এই জায়গা থেকে শরবত খেয়ে নিই। প্রচণ্ড গরমের কারণে সবারই তৃষ্ণা পেয়েছিল। আমরা যা পানি এনেছিলাম তা ওঠার সময় ফুরিয়ে গিয়েছিল। নিচে যাওয়ার রাস্তাগুলো অনেক সুন্দর। একটু পর পর সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পাবেন, যে জায়গায় থেকে পাহাড়টিকে আবারও দেখতে পারবেন। অবশেষে নিচে চলে আসলাম। যে দোকান থেকে আমরা লাঠিগুলো নিয়েছি সেই দোকানে এসে বসেছি। এই দোকানে আমাদের ব্যাগগুলো রেখে দিয়েছিলাম। ব্যাগ রাখার জন্য আর লাঠিগুলো নেওয়ার জন্য অবশ্যই তাদেরকে টাকা দিতে হয়। তারপর এই জায়গা থেকে আমরা সিএনজি ভাড়া করে সরাসরি চলে যাব খৈয়াছড়া ঝর্ণাতে। একটি সিএনজি ভাড়া করে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। সীতাকুণ্ড থেকে খৈয়াছড়া ঝর্ণার দূরত্ব প্রায় 25 কিলোমিটারের মতো। অনেক বার্গেটিং করে 450 টাকায় একটি সিএনজি রাজি হলো। সেই সিএনজি দিয়ে আমরা চলে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার কাছে। সিএনজি আপনাকে যে জায়গায় নামিয়ে দিবে সেই জায়গায় অনেকগুলো হোটেল পাবেন। সেই হোটেলগুলোতে খাবার অর্ডার দিলে তাদের কাছে আপনি আপনার ব্যাগ এবং মূল্যবান সামগ্রী রাখতে পারবেন এবং ঝর্ণা থেকে ফিরে এসে হোটেলে গোসল করে নিতে পারবেন। খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার জন্য আমাদেরকে 30 থেকে 40 মিনিটের মতো পাহাড়ি রাস্তায় হাঁটতে হয়েছিল। পাহাড়ি রাস্তাটি খুবই পিচ্ছিল ছিল। খৈয়াছড়া ঝর্ণায় মোট 9টি বড় ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। মীরসরাই উপজেলায় খৈয়াছড়া ইউনিয়নের ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগোচ্ছি। অনেকেই ঝর্ণায় যাওয়ার আগে ঝর্ণার এই শীতল পানি দিয়ে তাদের গা ভিজিয়ে নিচ্ছে। আজকে দেখে বোঝা যাচ্ছে ঝর্ণাতে তেমন পানি হবে না। খৈয়াছড়া ঝর্ণার ইতিহাস প্রায় 50 বছরের। চারদিকে পাহাড় আর গাছপালা ঢাকা ও দুর্গম হওয়ায় মানুষের পাহাড়ের সন্ধান পেয়েছে অনেক পরে। প্রকৃতির নিজ খেয়ালে কোনো এক সময় পাহাড়ি ঢলের ফলে সৃষ্টি হয়েছে ঝর্ণাটি। 2010 সালে বড় তাকারিয়া পাহাড়ি অঞ্চলকে সরকারি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। সেই সময় থেকে উদ্যানের প্রধান প্রাকৃতিক নিদর্শন হিসেবে আবির্ভূত হয় ঝর্ণাটি। সতর্ক করে হাত
অবশেষে চলে আসলাম ঝর্ণাতে। যতটুকু জানতে পারছি 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে ঝর্ণাটিতে আজ তেমন পানি নেই বললেই চলে। ভরা মরশুমে আসলে ঝর্ণাতে অনেক পানি পাওয়া যায়, ঠিক তখন ঝর্ণার আসল রূপটি দেখতে পারবেন। অসম্ভব সুন্দর এই ঝর্ণাটি। একবার চিন্তা করেন, ভরা মরশুমে আসলে যখন পানির দাপট আরো বেশি থাকবে, তখন ঝর্ণাটিকে কি ভয়ঙ্কর সুন্দর লাগবে, ভাবতেই অবাক হচ্ছে। এই ধাপে গোসল করে আমরা আরো উপরে চলে যাচ্ছি আরো কয়েকটি ধাপ দেখার জন্য। এই ঝর্ণায় ওঠার রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর, একটু ভুল হলেই নিমেষে তলিয়ে যেতে পারে নিচে। এই রাস্তাগুলো যেমন ভয়ঙ্কর, এবং এই ঝর্ণার সৌন্দর্য খুবই ভয়ঙ্কর। দেখলেই মন ভরে যাবে, সব ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষেই। এবং খেসরের আরও একটি ধাপ দেখতে পারছি আমরা। দূর থেকে ঝর্ণাটিকে অনেক সুন্দর লাগতেছিল। এই জায়গাতে অনেক মানুষ ছিল, তার গোসল করতেছিল। মাঝে দিয়ে অনেকটুকু সময় চলে গিয়েছে। আমরা ঝর্ণা থেকে ফিরে এসে হোটেলে গোসল দিয়ে মোবাইল চার্জ দিই। দুপুরের খাবার খেয়ে আবার রওনা হয়েছি গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। হোটেলের কাছ থেকে একটি সিএনজি ভাড়া করে নিই। সিএনজি ভাড়া পড়েছিল 600 টাকা। খৈয়াছড়া ঝর্ণাতে যাওয়ার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। আপনারা যদি আসেন 5 থেকে 6 জনের একটি টিম করে আসবেন, তাহলে আপনাদের ভাড়া টাকা কম পড়বে। চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আমরা এখন হেঁটে সমুদ্রের পাড়ে যাচ্ছি। পাড়ে যাওয়ার রাস্তাটিও অসম্ভব সুন্দর। আমরা বিকাল টাইমে সমুদ্র সৈকতের পাশে আসছি সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে। বিকাল টাইমটা সমুদ্রের পাশে বসে কাটিয়ে দেব, সেজন্য বিকালে আসা। অনেকেই সকালবেলায় এসে গোসল করে, তখন জোয়ার থাকে। বিকাল টাইমে ভাটার সময় পানি অনেকটা নিচে নেমে যায়। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। সৈকতের পশ্চিম দিগন্ত জোড়া জলরাশি, পূর্বের দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের এলাকায় কেওড়াপনা রয়েছে। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গিয়েছে। এর পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে করেছে অন্যান্য সমুদ্র সৈকত থেকে আলাদা। এই সবুজের মাঝে দিয়ে একে একে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। সমুদ্রের এই বিস্তীর্ণ জলরাশি দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যাবে। কখন সময় চলে যাবে সেটা টেরও পাবেন না। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে যখন এখানে এসে বসবেন, সব ক্লান্ত নিমেষেই দূর হয়ে যাবে। ভাটার সাথে সাথে যখন পানি চলে যাচ্ছে, তখন গাছের শিকড়গুলো দৃশ্যমান হচ্ছে ক্রমশই। এই বিকেলটা খুব সুন্দরভাবে কাটলো গুলিয়াখালী বিচে। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।